দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র দেখার জন্য। আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি শাহনাজ বিশ্বাস ইয়াসমিন। আজকে আমরা মূলত দুটো বিষয় নিয়ে আলোচনা করব পুরো অনুষ্ঠান জুড়ে। আমাদের একটি বিষয়, প্রথম বিষয় থাকবে আলোচনার। আমরা জানি আপনারা সারাদিন দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী পালিত হলো এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম নানাভাবে বাঙালির কাছে অনেক অনেক দিকেই বাঙালিকে ঋণী করে রেখেছেন। উনি দ্রোহের কবি, বিদ্রোহের কবি, ভালোবাসার কবি, অসাম্প্রদায়িক কবি। এখন পর্যন্ত কোন জায়গায় নেই যেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দর্শন, সে যে জীবন দর্শন দিয়ে গেছে সেটার প্রাসঙ্গিকতা নাই। এই বিষয়টি নিয়ে আমরা আজকে অনেকটা সময় ধরে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে একজন অতিথি থাকবেন স্টুডিওতে যিনি আছেন উনি পুরোটা সময় জুড়ে আছেন। আমাদের সাথে জুমে একজন থাকবেন। স্টুডিওতে যিনি আছেন পরিচয় করে দিচ্ছি, অধ্যাপক ডক্টর রতন সিদ্দিকী, শিক্ষাবিদ ও নাট্যকার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমাদের সাথে জুমে এই পর্বে যুক্ত থাকবেন অধ্যাপক ডক্টর শহীদ ইকবাল, সভাপতি, বাংলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। একই সাথে উনি প্রাবন্ধিক ও উপন্যাসিক। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। শুরু করছি ডক্টর শহীদ ইকবাল, আপনাকে দিয়েই। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সৃষ্টি বাঙালির জন্য রেখে গিয়েছেন, সেই প্রাসঙ্গিকতা এই সময় এসে মানে কোন কোন জায়গায় আপনি দেখতে পাচ্ছেন, এবং এটা যতদিন বাঙালি থাকে ততদিনই থাকবে। আপনি একটু বিশ্লেষণ জানতে চাচ্ছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের, তার কোন দিকে বাঙালির দর্শন, বাঙালির রাজনীতি, এখনকার যে রাজনৈতিক পরিস্থিতি, এটা নিয়েও তার নানান সৃষ্টি আছে। তার অসাম্প্রদায়িক কবি, এখন যে আমরা জানি যে ধর্ম নিয়ে হানাহানি হচ্ছে, যেটা তার সৃষ্টিতে তিনি বলে গিয়েছেন যে আসলে অসাম্প্রদায়িক বাঙালি সৃষ্টির জন্য কি করতে হবে। আমি আপনার বিশ্লেষণ জানতে চাচ্ছি এই সময় এসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টির প্রাসঙ্গিকতা নিয়ে। ডক্টর শহীদ ইকবাল। ধন্যবাদ। যেটি বিষয় সেটি হচ্ছে যে আমি প্রথমেই নজরুলের আজকে 125তম জন্মবার্ষিকী তাকে শুভেচ্ছা তাকে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, এবং তার স্মৃতি, তার লেখালেখি, তার সৃষ্টি আমাদের সব দিকে যেভাবে ছড়িয়ে আছে, আমরা যেভাবে তাকে সার্বক্ষণিক চর্চার মধ্যেই রেখেছি, থাকছি, আছি, তাকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আজকে। যেটি বিষয় সেটি হচ্ছে যে নজরুল আমাদের জাতীয় কবির প্রসঙ্গটা সেটা একটা দিক। এছাড়া নজরুলের যে সৃষ্টি, তার সৃষ্টির যে বিশ্লেষণ, মূল্যায়ন, সেটা যদি আমরা করতে যাই তাহলে আমরা দেখব যে নজরুল বিচিত্র রকমে আমাদের মধ্যে নানা রকম ভাবে সারাক্ষণই প্রেরণা দিয়ে যাচ্ছেন। কিসের প্রেরণা? সে প্রেরণাটা কিসের, কোন ধরনের, কার প্রেরণা, এবং সে প্রেরণার উৎস কি? নজরুল আজ থেকে আমরা বলছি 125তম জন্মবার্ষিকী, তাহলে আজ থেকে 100 বছর আগে নজরুল যা কিছু সৃষ্টি করে গেছেন, তার সৃষ্টির যে পথ, সেই পথ ধরেই কিন্তু বাঙালি চলছে। বিশেষ করে এই পূর্ববঙ্গে তথা বাংলাদেশে স্বাধীনতার সময়, স্বাধীনতার পরে আজকে 54 বছর চলছে। নজরুলের যে সৃষ্টি, সেই সৃষ্টিকর্মে আমরা দেখতে পাচ্ছি নজরুল বিন্দুমাত্র তার যে প্রাসঙ্গিকতা সেখান থেকে সরেননি। তার প্রাসঙ্গিকতা আমাদের প্রতিনিয়ত কাজে লাগছে, প্রতি মুহূর্তেই কাজে লাগছে। বড় লেখকদের ক্ষেত্রে, যারা আইকনিক ফিগার, যারা আসলে অনেক বড় মেধা নিয়ে এই পৃথিবীতে এসছেন, তাদের সবাইকেই আমাদের সবসময়ই কাজে লাগে। কিন্তু নজরুলের ক্ষেত্রে, নজরুল আমরা জানি যে অত্যন্ত দরিদ্র একটা পরিবার থেকে আসা, কিন্তু দরিদ্র পরিবার থেকে তিনি এসেছিলেন, কিন্তু দারিদ্র্যকে তিনি মহান করেছেন, নিজেই বলেছেন। এবং দারিদ্র্যের ভেতর দিয়ে আসার জন্য কিন্তু তার সমস্ত লেখার মধ্যে আমরা একটা ক্ষোভ এবং অভিমান দেখতে পাই। সেই ক্ষোভ এবং অভিমানের জায়গা থেকে নজরুলের যে সৃষ্টি, নজরুল কিন্তু শুরু করেছিলেন গল্প, কবিতা, উপন্যাস। তার শুরুর দিকেই আমরা দেখি তিনি গল্প লিখছেন, তারপরে তিনি উপন্যাস লিখছেন, তারপরে আমরা দেখতে পাচ্ছি তিনি কবিতার জগতে ঢুকে গেলেন, তারপরে শেষ দিকে এসে গান লিখেছেন। এই যে স্টেজ একটার পর একটা, নজরুল একটা বিষাদ, দুঃখ, বেদনা এসব নিয়েই কিন্তু বেড়ে উঠেছে, এবং এসবের ভেতর থেকেই তার মধ্যে কিন্তু ক্ষোভটা তৈরি হয়েছে, বিদ্রোহটা তৈরি হয়েছে। আমরা বলি বিদ্রোহী কবি,
বিদ্রোহী কবি বলে তাকে এক অর্থে কোড আনকোড আমাদের রাখতে হবে। বিদ্রোহী কবি বললেই কিন্তু বলাটা নজরুলকে সামগ্রিকভাবে ধরা যায়। নজরুলের মধ্যে রোমান্টিকতা, নজরুলের মধ্যে প্রেম, নজরুলের মধ্যে মানবিকতা, নজরুলের মধ্যে উত্তর উপনিবেশিক যে চিন্তা, নজরুলের যে রাজনৈতিক ধ্যান ধারণা, এবং নজরুল কি চেয়েছিলেন। নজরুল তো নিজেই বলেছিলেন, আমি যে কুলে যে বংশে জন্মেছি সেটা আমার দৈব, সেটা অতিক্রম করতে পারা সম্ভব হয়েছে জন্যই আমি কবি। সুতরাং নজরুল যে মানবতার এবং মানব বিশ্বে নজরুলের এখন যে প্রাসঙ্গিকতা, আমরা এখন তো একটা কর্পোরেট পুঁজি ব্যবসা বাণিজ্যের মধ্যে বাস করছি, এবং এই কর্পোরেট যে সিস্টেম, যে ব্যবস্থা, যে গ্লোবালাইজেশন, সে গ্লোবাল যে ব্যবস্থা, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নজরুল আরো বেশি প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। এবং নজরুল, আমরা তো এখন লেটেস্ট সাহিত্যের যে চর্চা, সে চর্চার মধ্যে আমরা দেখি, আমরা অনেক সময় বলি যে উত্তর ঔপনিবেশিক চিন্তা। উত্তর ঔপনিবেশিকতার ক্ষেত্রে আমরা দেখি যে নজরুল সবসময় শুধু তাত্ত্বিকতা দিয়ে কিন্তু তার লেখালেখি চিন্তাকে ব্যাখ্যা বিশ্লেষণ করলেও কিন্তু আবার হবে না। আমরা যদি সহজ করে দেখি কি ধরনের সেটা, আমরা 47-এর আগে এক রকমের ব্রিটিশ উপনিবেশের মধ্যে ছিলাম, 47-এর পরে আমরা পাকিস্তান উপনিবেশের মধ্যে থাকলাম। এখন যেটি বিষয় সেটি হচ্ছে যে সেই উপনিবেশ যে মুক্তি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, এবং মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে আমাদের 72-এর যে সংবিধান, সেই সংবিধানের মধ্যে যে আমরা গণতন্ত্র, সমাজতন্ত্রের যে কথাগুলো পাচ্ছি, সবটাই কিন্তু নজরুল সম্পর্কিত, এবং সবটার সাথে কিন্তু নজরুলের যে চিন্তা চেতনা ওতপ্রোতভাবে যুক্ত। জনাব শহীদ ইকবাল, আমি আপনার কাছে এই প্রসঙ্গটা নিয়েই আবার ফিরছি। আমি একটু জনাব রতন সিদ্দিকীর কাছ থেকে ঘুরে আসি। আমি আধুনিকতায় নজরুলের সৃষ্টি, এটা নিয়ে আপনার কাছে আমি ফিরছি। আসছি ডক্টর রতন সিদ্দিকী আপনার কাছে। নজরুল আমাদের যে আজকে বিষয়বস্তু, কবি নজরুল আমাদের জীবনে এখনো কতটা প্রাসঙ্গিক? আপনি প্রাসঙ্গিক কথা যদি বলতে হয়, তাহলে এই প্রাসঙ্গিকতা সবকিছুই, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাজনীতি, অর্থনীতি, সবকিছু নজরুল তার সৃষ্টিতে তো সবকিছুই বলে গিয়েছেন। এটা আসলে এই মুহূর্তে এসে আমাদের সমাজ কতটা নিতে পারছে নজরুলের এই সৃষ্টিকে? আসলে কি পারছে? ধন্যবাদ। আমি আপনার সাথে একমত যে আজকের দিনেও কাজী নজরুল ইসলাম ভীষণ রকমের প্রাসঙ্গিক, কিন্তু কতটুকু নিতে পারছে এই নিয়ে আপনার মতো আমিও সংশয় আচ্ছন্ন। লক্ষ্য রাখবেন, কাজী নজরুল ইসলামের রচনার সময়কাল ঔপনিবেশিক বাংলা। ব্রিটিশ উপনিবেশের করতলে যখন বাংলা ভারতবর্ষ, তখন তিনি লিখছেন। এরপরে পাকিস্তান আমল গিয়েছে, এরপরে বাংলাদেশের 54 বছর। আজকে 125তম জন্মবার্ষিকীতে দাঁড়িয়েও আমরা বলছি প্রাসঙ্গিক। প্রথমত হচ্ছে রাজনৈতিক জীবনটাকে আপনি একটু লক্ষ্য করেন। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় চৈতন্যে যে আঘাতটা করেছেন, যে আঘাতের অভিজ্ঞাতে একটা অভিজ্ঞানের জন্ম হয়েছে। সেই অভিজ্ঞানটা কি? অভিজ্ঞানটা হচ্ছে সমাজতন্ত্র। সেই অভিজ্ঞানটা কি? গণতন্ত্র। সেই অভিজ্ঞানটা কি? ধর্মনিরপেক্ষতা। এবং সেই অভিজ্ঞানটা হচ্ছে আমার জাতীয়তাবাদ। তার মানে আমার 1972 সালের 4 নভেম্বর যে সংবিধানটি রচিত হয়েছে, সেখানে যে মুক্তিযুদ্ধের চেতনা, যে 4টি বিষয় যুক্ত হয়েছে, সেটি আসলে নজরুলের কাছ থেকে পাওয়া। আমি একটু কাকতালীয়ভাবে একটু কথা বলি। 1920 সালের 17ই মার্চ টুঙ্গিপাড়াতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হচ্ছে। তার 1 বছর পরে কবি কাজী নজরুল ইসলাম 1921 সালে লিখছেন, বলবীর বলচির উন্নত মামশির। একটু মন যেন মনেই হয় ওই মম উন্নত শির, সে যেন 20 সালে জন্মগ্রহণ করে ফেলেছে, যে বাঙালিকে পথ দেখাবে। কিংবা আপনি আরেকটা জায়গায় দেখেন, এগুলি খুব কাকতালীয় মিলের ব্যাপার। আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের লড়াই সংগ্রাম, গণতান্ত্রিক যা কিছু আছে সব কিন্তু 32 নম্বরকে ঘিরে। ধানমন্ডি 32 নম্বর। কাজী নজরুল ইসলামের রচনা এবং তার সৃজনের যে পথ, সেটাও দেখবেন 32 নম্বর কলেজ স্ট্রিট। এই 32-এর যে মিলটা, আসলে এটি হয়তো কাকতালীয় মিল, কিন্তু চৈতন্যের যে মিল। কাজী নজরুল ইসলাম, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, যে কাজী নজরুল ইসলাম ফরিদপুরে এলেন এবং ফরিদপুরে এসে একটা কবিতা লিখলেন। কবিতার নাম হচ্ছে উদ্বোধন। এবং সেই কবিতার মধ্যে কাজী নজরুল ইসলাম প্রথম জয় বাংলা শব্দটা ব্যবহার করছেন এবং বলছেন ফরিদপুরের। যদি আজকে কোনো গবেষক বলেই বসেন,
সেই বৃহত্তর ফরিদপুরেই তো বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল, যিনি জয় বাংলাকে আমার জাতীয় স্লোগানে রূপান্তরিত করেছেন, আমার মুক্তিযুদ্ধকে শানিত করেছেন, আমার চৈতন্যকে শানিত করেছেন, যে কাজী নজরুল ইসলাম একটু একটু করে আমার বাঙালি জাতিকে জাগ্রত করেছেন, আমার বাঙালিকে বাঙালি অভিমুখী করেছেন, সেই কাজী নজরুল ইসলাম। লক্ষ্য করুন না, তিনি কিন্তু সরাসরি বলছেন বাঙালির বাংলা চাই। তার একটি লেখা আছে, ডক্টর রফিকুল ইসলাম মৃত্যুর কিছুদিন আগে বলেছেন, এই লেখাটি খুঁজে বের করেছেন, বাঙালির বাংলা, এবং সেখানে বলছেন রামাদের আর গামাদের প্রতিরোধ করতে হবে। এই রামার গামা কারা? রামার গামা হচ্ছে ওই 22 পরিবার, এই রামার গামা হচ্ছে ওই ধর্মান্ধ। কাজী নজরুল ইসলাম যখন বলতে পারেন মোরা একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান, সেই মিলিত হিন্দু মুসলমানের রক্ত স্রোতের ভেতর দিয়ে তো আমার স্বাধীনতা, আমার বাংলাদেশ। তার মানে বাংলাদেশের রক্ত স্রোতের মধ্যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চিন্তা স্রোত প্রবাহিত হয়েছে, তার ভেতর দিয়ে তো আজকের বাংলাদেশ। যার জন্য আজকের বাংলাদেশের জনজীবনে, রাজনৈতিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে প্রত্যেকটি ক্ষেত্রেই কাজী নজরুল ইসলাম অসম্ভব প্রাসঙ্গিক হয়ে আছেন। অসংখ্য ধন্যবাদ। আমি বিরতির আগে ছোট করে একটি ডক্টর শহীদ ইকবাল আপনার কাছে যেতে চাচ্ছি, যেটা আপনার কাছে প্রশ্নটা রেখে গিয়েছিলাম যে আধুনিকতায় কাজী নজরুলের যে সৃষ্টি, এখনকার সময় আমরা জানি যে সাহিত্য, কবিতা এগুলো সব সময় আধুনিকতার সাথে লড়ে, যে এখনকার সময় একরকম, 5-10 বছর আগের সৃষ্টি কি একরকম ছিল, সেটার সাথে এখন যখন রিলেট করা হয় কতটুকু মানে হয় সেটা একই রকম। 1976 সালের 29 আগস্ট কাজী নজরুল ইসলামের প্রয়াণ হয়েছে, সেই 45-46 বছর হয়ে গেল। আধুনিক সৃষ্টিতে কি কখনোই পিছিয়ে আছে কাজী নজরুল, নাকি একই রকম আছে এখনকার সময়ের সাথে, এখনকার সমাজ ব্যবস্থার সাথে একই রকম চিন্তা, ধারা, দর্শন সবকিছু? যেটি বিষয় সেটি হচ্ছে যে অবশ্যই নজরুল আধুনিক তো বটেই, আধুনিক আমাদের যা কিছু যাপিত জীবনের সাথে যুক্ত। যেমন আমরা যদি বলি যে এখন আমরা কিন্তু একটা 21 শতকের বিশ্ব দেখছি, সেই 21 শতকের বিশ্বে ভার্চুয়ালি আমরা যোগাযোগ করছি বা কথা হচ্ছে, আমরা আলোচনা করছি, আড্ডা করছি, এবং আমাদের পারস্পরিক যোগাযোগ সম্পর্ক কিন্তু বেড়ে গেছে। এই যে আমাদের যে জীবনযাপন, যে যাপিত জীবন, এবং যাপিত জীবনের ভেতরে আমাদের জ্ঞানের চর্চা, চিন্তার চর্চা, বুদ্ধিভিত্তিক চর্চা, এমনকি মানবিকতার চর্চা, সেটা কিন্তু কিছুতেই কোনো জায়গাতেই ক্ষুণ্ণ হয়। এখন এই জিনিসটার সাথে যদি আমরা নজরুলের সমস্ত সৃষ্টি, নজরুলের গান, নজরুলের কবিতা, নজরুলের নাটক, নজরুলের গল্প, উপন্যাস, তার যত রকম লেখালেখি আছে, এবং তিনি তো সম্পাদকও ছিলেন, তিনি সাংবাদিকতাও করেছেন, কবিতা লিখে জেলে গেছেন, এবং ব্রিটিশদের বিরুদ্ধে তিনি লিখতে গিয়ে অনেক রকম নিপীড়ন, নির্যাতনের শিকার হয়েছেন। তার সমাজে তিনি আসলে কোন সমাজ চেয়েছিলেন? যে সমাজটি মানুষের, মানবতার, শুধু সমাজ বদলালে হবে না, সমাজের যে মৌলিক যে জিনিসগুলো সেটি পাল্টাতে হবে, যাতে মানুষের মুক্তি ঘটে, মানুষের অর্থনৈতিক মুক্তি ঘটে, সামাজিক মুক্তি ঘটে। এবং তার কথাই তো আমরা খুব সহজ করে তিনি বলেছেন, খুব সিম্পলি বলেছেন যে গাই সাম্যের গান, মানুষের চেয়ে নাই কিছু বড়, নয় কিছু মহিয়া। এই যে গাই সাম্যের গান, এটা তো আমরা সবাই বুঝি, কিংবা চল 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 ঊর্ধ্ব গগনে আজে মাদল, এই যে তিনি বলছেন, এই যে তারুণ্য, এবং এর সাথে যে ভাষার আধুনিকতা, এর সাথে যে বিষয়ের আধুনিকতা, সেটা কি? সেই জিনিসটা কিন্তু আমাদের সর্বস্তরে সব মানুষের। জনাব শহীদ ইকবাল, আপনার কাছে আমি একটা প্রশ্ন রেখে একটা ছোট্ট বিরতি নিয়ে আসবো। প্রশ্নটা আমি রেখেই যাচ্ছি, যেটা জনাব রতন সিদ্দিকী বলছিলেন যে আমাদের সংবিধানের 4 স্তম্ভ যেটা আছে ও ভিত্তি করে, সেটার সাথে নজরুলের, সেখান থেকে নজরুল নিয়েছে, নজরুলের সৃষ্টি থেকেই এই যে নজরুলের সৃষ্টি, সেটার সাথে আসলে কি আধুনিকতা বলতে তো দর্শনের আধুনিকতা, চিন্তার আধুনিকতা, ধর্ম নিরপেক্ষতা, এগুলোই তো আধুনিকতা। আমাদের এখন যে কর্পোরেট যুগ, সেটার সাথে তো আসলে এটার কোনো বিভেদ নাই। সেটাই আপনার কাছে আসবো। আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, সিএসআরএম গণতন্ত্রের ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দর্শক, সিএসআরএম গণতন্ত্রে আরেকবার স্বাগত জানাচ্ছি। জনাব ডক্টর শহীদ ইকবাল, আপনার কাছে একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম, আমি একটু সেটাই আবার করছি, যে এখন চিন্তা চেতনায় আধুনিকতাই তো আসলে সব কিছু, মানুষের পোশাকের আধুনিকতা তো তা না।
নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম তার সৃষ্টিতে যে আধুনিকতা দেখিয়ে গিয়েছেন সেটার সাথে এখনকার মানে রিলেট করতে গেলে আপনি সেটাকে কি বলবেন, যদি ছোট করে জানতে চাচ্ছি। যেটি বলছিলাম আমরা যে বাংলাদেশ স্বাধীন হয়েছে 1972 সালের যে মূলনীতি যার বাংলাদেশ রাষ্ট্রের, তার ভিত্তিতেই, এবং এই সেখানে আমরা যে সমাজতন্ত্র বা গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই সমস্তগুলোর কথা যখন বলছে, এটার সাথে নজরুল সবসময় প্রাসঙ্গিক, এবং নজরুল কিন্তু এই কথাগুলোই বলেছেন। আমরা যদি সমাজতন্ত্রের কথা চিন্তা করি, আমরা যদি গণতন্ত্রের কথা চিন্তা করি, তাহলে নজরুল সারা জীবন এটার জন্যই সংগ্রাম করেছেন, এবং তার সমস্ত লেখালেখির মধ্যে, এবং তার যদি আমরা সাংবাদিক জীবনটা দেখি, তার যদি আমরা গানের জীবনটা যদি দেখি, তার যদি আমরা অন্য যে সমস্ত কাজকর্মগুলোর মধ্য দিয়ে নজরুলকে দেখা যাচ্ছে সবসময় একটা প্রগতিশীল সমাজের জন্য আন্দোলন করতে হয়েছে। সেই প্রগতিশীল সমাজের কথা তিনি সাহিত্যকে একটা আন্দোলনের হাতিয়ার হিসেবে নিয়েছেন, এবং সাহিত্যকে আসলে মানুষের জন্য সাহিত্য, সেইটিই ছিল তার দর্শন। আমি লিখিয়া কি করিব, এই যে ব্যাপার, যদি মানুষের সম্মুখগামী না হয়, মানবতা যদি প্রদর্শিত না হয়, এবং আমরা কিন্তু সেভাবেই দেখি যে বঙ্গবন্ধুর যে রাষ্ট্র, বাংলাদেশ রাষ্ট্রের জন্ম, এবং তার সাথে নজরুলের যে চেতনা, নজরুলকে বাংলাদেশে নিয়ে আসা, এবং নজরুলের যে জাতীয় কবির যে মাহাত্ম্য আমরা দেখছি, এবং সেটাকে যদি আমরা বিশ্লেষণ ব্যাখ্যা করি, আমাদের সমস্ত কিছুর সাথেই কিন্তু নজরুলের আধুনিক সত্তাটাই যুক্ত। সুতরাং তার যে আধুনিকতা, তার যে লেখালেখি, তার যে সৃষ্টিশীলতা, সেটা সবটাই মানুষ মানবতা। আমরা সেই মানুষ মানবতার ব্যাখ্যা যখন দিতে যাই, তখন আধুনিকতার কথাটাই সবার আগে আসে। সুতরাং বাংলাদেশ রাষ্ট্র একটি আধুনিক রাষ্ট্র, একটি গণতান্ত্রিক রাষ্ট্র, এবং আজকে বাংলাদেশ রাষ্ট্রে বিশ্বে যে জায়গায় স্বীকৃতি লাভ করেছে, এবং বাংলাদেশের যে উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি, এই সবকিছুর সাথে কিন্তু নজরুলের যে স্বপ্ন, নজরুলের যে মানবিকতার স্বপ্ন, সেটা ওতপ্রোতভাবে যুক্ত, এবং সেই সংযুক্তিটা কিন্তু আমরা আসলে বাংলাদেশ রাষ্ট্রের গোড়া থেকেই দেখতে পাচ্ছি। এবং এই আমরা যদি বলি সমাজতান্ত্রিক হয় কি করে মানুষ, তাহলে সমাজতান্ত্রিক হওয়ার জন্য তাই কিন্তু মার্ক্সবাদী হওয়া, মার্কসিজম পড়া, সেটা দরকার পড়ে না। এমনিতে গাই সাম্যের গান তাকে গাইতেই হয়েছে সারা। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর শহীদ ইকবাল। বিষয়টি এমন, এটা নিয়ে অনেকক্ষণ আলোচনা করলো, আসলে জানার শেষ থাকবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার বিশ্লেষণের জন্য। ছোট্ট করে জানতে চাচ্ছি ডক্টর রতন সিদ্দিকী আপনার কাছে, প্রাসঙ্গিক কথা বারবারই আসছে, নজরুলের সৃষ্টির প্রাসঙ্গিকতা, যেটা আপনি একটু বলতে চেয়েছিলেন, ছোট করে বলেন। জি ধন্যবাদ। একটা বিষয় খেয়াল করবেন, বাঙালি জাতির যে বোধ, জাতিসত্তার যে বোধ, তার স্ফুরণটা হয়েছিল পাল আমলে, কিন্তু জাতীয় জাগরণ কিন্তু হয়নি। বাঙালির জাতীয় জাগরণ যদি বলেন, তাহলে বঙ্গভঙ্গের সময় হয়েছে। সেই সময়ে নজরুল শিশু এবং কিশোর, তখন তার মনোজগতের উপরে তার একটা প্রভাব পড়ছে। সেই প্রভাবের পরিপ্রেক্ষিতে যখন যুদ্ধে যাচ্ছেন, যুদ্ধ থেকে ফিরে আসছেন, কমরেড মুজাফফর আহমেদের কাছে থাকছেন, এবং কমরেড মুজাফফর আহমেদের পাশাপাশি থেকে, একই মেসে থেকে তার একটি রাজনৈতিক বোধের জন্ম হচ্ছে। তাহলে জাতীয় জাগরণের একটি বোধ এবং রাজনৈতিক মতাদর্শিক একটি বোধ, দুটো সমন্বয়ের ভেতর দিয়ে যে কবি নজরুলের জন্ম হয়েছে, যিনি কবিতায়, গানে, উপন্যাসে, ছোট গল্পে, নাটকে, লেটোতে যিনি বাঙালি জাতির মুক্তির কথা বলেছেন, স্বাধীনতার কথা বলেছেন, সাম্প্রদায়িকতা থেকে মুক্ত থেকে একটি ধর্মনিরপেক্ষ দেশ এবং জাতির কথা বলেছেন, সমাজতন্ত্রেরও কথা বলেছেন, এবং শোষিত মানুষের মুক্তির কথা বলেছেন। এই সামগ্রিক মুক্তির যে চেতনা, সেই চেতনা আজও প্রাসঙ্গিক। বাংলাদেশে মুক্ত হয়নি বাংলাদেশের মানুষ, মুক্ত হয়নি অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, এবং ধর্মান্ধতা এখনো ছেয়ে আছে। তাই নজরুল আজও প্রাসঙ্গিক। অসম্ভব মানে চমৎকার বক্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর রতন সিদ্দিকী। ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর শহীদ ইকবাল আপনাকেও এতক্ষণ সঙ্গে থাকার জন্য। প্রিয় দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরছি, একটু পরেই ফিরছি। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র দেখার জন্য। আমরা এই পর্বে একটু ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আমরা জানি যে
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আগামীকাল সকাল থেকে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে। পায়রা মোংলা বন্দরে 7 নম্বর সতর্ক সংকেত, চট্টগ্রাম কক্সবাজার 6 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। জনাব ডক্টর শামীমা হাসান, আপনার কাছে জানতে চাচ্ছি একটু আমাদের সময় স্বল্পতার জন্য ছোট করি, যে কি পরিমাণে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমালের, তার শক্তি কতটুকু? এই মুহূর্তে আমরা যেটা যে আমাদের পর্যবেক্ষণ এবং আমাদের যে সারাদিন থেকে সিভিয়ার যে ইটা চলছিল, ওয়েলমার্ক ডিপ্রেশন যেটা চলছিল, সেটা থেকে এর পরের স্টেজটাই হচ্ছে ক্যাটাগরি 1 সাইক্লোন, অর্থাৎ 62 কিলোমিটার পার আওয়ার থেকে 88 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ এটা একটা ক্যাটাগরি 1 সাইক্লোন। কিন্তু আমরা যেটা আমাদের অন্যান্য বিশ্লেষণে দেখতে পেলাম, এটা কিন্তু আমাদের উপকূলের কাছাকাছি এসে আবার খুব শক্তি সঞ্চয় করবে এবং এর পরের যে স্টেজ অর্থাৎ সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম সেটাতে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা সকাল থেকেই এরকম সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীতে এই সাইক্লোনের যে আমাদের সিগন্যাল সেইটা কিন্তু 9 এবং 10 হতে যাচ্ছে। যদি সত্যি এর পরের স্টেজের সিগন্যালটা যায়, ঘূর্ণিঝড়ের শক্তি সঞ্চয় করে, সেক্ষেত্রে সিগন্যাল 10 এবং সিগন্যাল 9, অর্থাৎ পায়রা এবং মংলা সমুদ্র বন্দরকে 10 এবং কক্সবাজার এবং চট্টগ্রামকে সিগন্যাল 9 দেওয়া হতে পারে। আর সেক্ষেত্রে আমাদের উইন্ড স্পিড 120 পর্যন্ত উঠতে পারে এবং ঘন্টায়, আর এটা গাস্টিং আকারে 130 পর্যন্ত হতে পারে। আমাদের প্রস্তুতি কেমন, যদি ছোট করে জানতে চাচ্ছি আপনার কাছে, এই যে সবই তো জানি ফোরকাস্টে যে এই হতে পারে, প্রস্তুতিটা কি রকম ক্ষয়ক্ষতি কমানোর জন্য? প্রস্তুতি অ্যাকচুয়ালি এটা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর করে থাকে, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে অধিদপ্তর। আমরা সারাদিন কিন্তু মিটিং করেছি ওনাদের সাথে এবং আজকে রাতেও আমাদের মিটিং ছিল 10টা পর্যন্ত। সেখানে আমরা যেটা দেখতে পেয়েছি তাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে এবং আমরা কিন্তু এই ধরনের আশঙ্কা করছিলাম যে আমাদের লিড টাইমটা কম পাওয়া যাবে। এই সাইক্লোনটাতে সমস্যা হচ্ছে যে এটা আগে থেকে শক্তিশালী না হয়ে একেবারে উপকূলের কাছে এসে শক্তি সঞ্চয় করছে। সেভাবেই আমরা ওনাদের প্রথম যে মিটিংটা হয় গতকাল যেটা হয়, সেখানে আমরা বলেছিলাম যে এটা কিন্তু দ্রুত শক্তি সঞ্চয় করতে পারে। মানে আগের ঘূর্ণিঝড়গুলো থেকে এর আগে রিসেন্ট একটি ঘূর্ণিঝড়, ওটার থেকে এটার তফাৎটা কি? এটা মানে উপকূলের মানে জায়গাগুলো কি বদল করছে এই রেমাল? রেমালের বৈশিষ্ট্য হচ্ছে একেবারে বর্ষা মৌসুমের আগ মুহূর্তে এটা তৈরি হয়েছে এবং উপকূলের দিকে আসছে। কাজেই বর্ষা মৌসুমে যে ধরনের জলীয় বাষ্প বা বৃষ্টিপাত নিয়ে আসে আমাদের বর্ষাকালটা, এটা জুন মাসের প্রথম সপ্তাহ থেকে আমাদের বাংলাদেশে স্টেট হয়। তো অলমোস্ট এটা বাংলাদেশের টাচ করছিল এই সাউথ ওয়েস্ট মনসুন বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ঠিক আগ মুহূর্তে এই সাইক্লোনটা তৈরি হওয়াতে যেটা হয়েছে যে প্রচুর জলীয় বাষ্প এখন আছে এবং এটা অলরেডি আমাদের ভূপৃষ্ঠের দিকে আসার মুখী আর কি। এই সাথে যে সাইক্লোনটা যোগ হওয়াতে এটাতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে এবং এই সাথে ভূমিধসের সম্ভাবনা থাকে যদি অতিরিক্ত বৃষ্টি হয়। আর এটার সাইজটা কিন্তু অনেক বড়, অর্থাৎ এটার ব্যাসার্ধ ব্যাস এগুলো বেশি, যার জন্য এটা পুরো বাংলাদেশকেই এবং পুরো উপকূলেই এটা মানে ইমপ্যাক্ট, পানি উঠতে পারে এমন কোনো সম্ভাবনা আছে? জলোচ্ছ্বাসে তো পানি উঠে, জলোচ্ছ্বাস, হ্যাঁ জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা আছে এবং এটাকে আমরা এখন যে পর্যায়ে আছে সেটাও যদি আঘাত হানে সেক্ষেত্রে 6 থেকে 7 ফিট, 8 থেকে 10 ফুটেরও করছে জলোচ্ছ্বাসে। অসংখ্য ধন্যবাদ। পরবর্তী যেটা, জি প্লিজ একটু ছোট করে যদি বলেন। এটা যদি শক্তি সঞ্চয় করে, জি পরবর্তীতে শক্তি সঞ্চয় করলে এটা 8 থেকে 10ও হতে পারে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ডক্টর শামীম হাসান। আমরা আশা করছি, আমাদের প্রার্থনা যে এভাবে আঘাত না হাসুক, কারণ প্রকৃতি আসলে অনেক কিছু শেষ করে দিতে পারে আমাদের সম্পদ।
সেটা যাতে না হয়। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর শামীমা হাসান আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। ডক্টর রতন সিদ্দিকী, মানে এই ধরনের ঘূর্ণিঝড়গুলো তো আসলে অনেক ক্ষতি করে দিয়ে যায় না, তো এগুলো তো প্রকৃতির খেলা, সেখান তো প্রস্তুতিও একটা বড় ব্যাপার, সেক্ষেত্রে কতটুকু হতে পারে ছোট করে যদি বলেন। সেটা হচ্ছে যে আমাদের এখানে ভয়াবহ ঘূর্ণিঝড় আমরা দেখেছি 1970-এর 12ই নভেম্বর। প্রস্তুতিও ছিল না, ঘোষণাও ছিল না। আর আজকে প্রস্তুতিও আছে, ঘোষণাও আছে, ফলে তখন 10 লক্ষ লোক মারা গিয়েছিল, এবার 10 জনও যাবে না। আশার কথা নিশ্চয়ই আমরা আশা করছি যে তো মানুষের প্রাণহানি যত কমানো যায়, হয়তো সম্পদ কতটুকু করা যাবে সেটা একটা বাঁচানো যাবে, সেটা একটা বিষয়, সেটা হয়তো সম্ভবও হয় না সবসময় কতটুকু। তারপর প্রস্তুতির জন্য যেহেতু গভর্নমেন্ট প্রস্তুত থাকে, সেক্ষেত্রে হয়তো অনেকটাই করা যাবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুজনকেই, তিনজনকেই। এর আগের জন তো চলে গিয়েছেন, শহীদ ইকবাল, ডক্টর রতন সিদ্দিকী আপনাকে অসংখ্য ধন্যবাদ, ডক্টর শামীমা হাসান আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রের সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামীকাল একই সময়।